এবারই হচ্ছে জামাতের এসিড টেস্ট, তারা নির্বাচনে কেমন রেজাল্ট করবে। যেভাবে আওয়ামী লীগের বিদায় হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন বিদায় হয়নি। ভারতের প্রচুর পরিমাণে আধিপত্য ছিল, সে আধিপত্য ইউনূস সরকার ক্ষমতা আসার পরে খর্ব হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্ক ছিল অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন। আজকে যিনি চরম বন্ধু, কালকে শত্রু হতে পারে। মাও সেতুং আবার একটা থিওরি দিয়েছিলেন, শত্রু আমার বন্ধু। রাজনীতিতে কিন্তু রক্তের কিছু সম্পর্ক লাগে। জামাতের ভোট কিছু বার, কিন্তু জামাত ক্ষমতায় যাওয়ার মতো আসন পাবে না। বিএনপির কিন্তু এখনও থিঙ্ক ট্যাঙ্কটা ডেভেলপ করে নাই। পলিটিক্স ইজ দ্য কম্বিনেশন অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি BanglaNews24.com-এর নিয়মিত আয়োজন এডিটর্স চয়েজে। সামনে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন। এই আয়োজনে আমাদের সঙ্গে এসেছেন আমাদের অতিথি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী। আমরা যাচ্ছি তার কাছে। তার আগে তার সম্পর্কে আরেকটু বলে নেই। তিনি বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরাসরি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করেছেন তারেক রহমান তার শিক্ষকতা ক্লাস চলাকালীন সময়ে। সে বিষয়টি আমরা তার সঙ্গে কথা বলবো। আরও কথা বলবো সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিক নির্দেশনা বা সামনের নির্বাচনের ফলাফল কী হতে পারে সে বিষয়গুলো। আমরা আরও কথা বলবো তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়েও, তাদের রাজনৈতিক মিশন নিয়েও কথা বলবো। এই সব বিষয়ে কথা বলবো। আগামী নির্বাচনে জামাতের অবস্থান কী হতে পারে, বিএনপি জামাতের মধ্যে আজকে যে দ্বিমুখী লড়াই, এই লড়াইয়ের ফলাফল কোন দিকে যেতে পারে সে বিষয়েও আমরা কথা বলবো। চলে আসছি আমরা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে প্রশ্ন করি যে সামনেই নির্বাচন, আর কটা দিন বাকি আছে মাত্র। তো এই নির্বাচনের আপনি কোন দিকটা দেখছেন? এই প্রথম এই নির্বাচনে আওয়ামী লীগে বাইরে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আপনি সেটাকে দেখছেন যে এক সময়কার প্রধান দুই বন্ধু আজকে প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামাত ইসলাম, এবং সেই নির্বাচনে যে শূন্যতা আমরা দেখছি যে আওয়ামী লীগ না থাকার কারণে বরং এই দুটো বন্ধু এখন প্রতিপক্ষের রূপ নিয়েছে। তো আগামী নির্বাচনে আপনার কাছে কি মনে হয় যে ফলাফলটা কোন দিকে যেতে পারে, কীভাবে হতে পারে? আওয়ামী লীগবিহীন নির্বাচন কেমন হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে জাস্ট আমি প্রথমেই বলবো, জামাত ইসলাম এবং বিএনপির সাথে সখ্যতাও ছিল, তিক্ততাও ছিল। কারণ জামাত ইসলাম আমরা দেখি 86 সালের নির্বাচনে যখন এরশাদের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ যখন যোগদান করলো, লালদিঘির ময়দানে কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন ওই সময় যে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। কিন্তু ওই নির্বাচনে কিন্তু যখন গেল আওয়ামী লীগ, তার সাথে কিন্তু জামাত ইসলাম নির্বাচনে গিয়েছিল। আবার যখন আমরা দেখব বিএনপি যখন ক্ষমতায়, আমরা সে সময় আবার আমরা দেখব 96 সালে দেখব ওই নির্বাচনের সময় কিন্তু, অর্থাৎ আওয়ামী লীগের যে নির্বাচন তাদের সাথে সখ্যতা স্থাপন করেছিল। তারপরে তো বিভিন্ন চড়াই উতরাই যখন শুরু হলো রাজনীতিতে, তখন আমরা দেখব বিএনপির সাথে তাদের দীর্ঘমেয়াদী একটা আন্দোলন করেছে, মাঝে মাঝে নির্বাচনে একসাথে করেছে। যেমন 91 সালের নির্বাচনটা আমরা যেমন দেখব, সেখানে কিন্তু জামাত খুব বেশি ভালো করতে পারে নাই। আর পরবর্তী পর্যায়ে আবার যখন আমরা দেখব 2001 সালে বিএনপির সাথে একত্রিতভাবে নির্বাচন করেছে, সেখানে আসন সংখ্যা বেশি পেয়েছিল। প্রথম খুব সম্ভবত 3টি আসন পেয়েছিল, পরবর্তী পর্যায়ে 18টি আসন পেয়েছিল যখন বিএনপির সাথে তারা 2001 সালে নির্বাচনে গেল। তো প্রশ্ন হচ্ছে, জামাত কিন্তু আমাদের যে গবেষণামূলক যে সমস্ত লেখাজোখা, সেখানে কিন্তু আমরা দেখি জামাত এককভাবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই। এবারই হচ্ছে জামাতের এসিড টেস্ট, তারা নির্বাচনে কেমন রেজাল্ট করবে। জামাত হয়তো বা খুব আশাবাদী। কী জন্য আশাবাদী? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ভালো ফলাফল করেছে। তাদের সমর্থিত ছাত্র শিবিরের যেই ছাত্র সংসদ
নির্বাচন অংশগ্রহণ ভালো করেছে, সেই দিকে তারা আশাবাদী। কিন্তু আপনার প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আমি বলবো, বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন একটি ব্যাপার, আর জাতীয় পর্যায়ে নির্বাচনটা কিন্তু ভিন্ন আঙ্গিকে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জামাত ইসলামের ভোট কিছু বাড়বে, যেহেতু আপনি প্রশ্ন করেন আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ যেহেতু নেই, সেহেতু তার ভোট বাড়বে। আসন সংখ্যা কিন্তু তারা যে আশা করে, আশানুপাত মনে হয় বাড়বে না, তত বাড়ার সম্ভাবনা আমি দেখতেছি না। এবং রিসেন্টলি যে বিষয়টি আমরা দেখি, অবশ্য অনেক আলাপ আলোচনার মধ্যে অথবা গবেষণায় পাওয়া যায় যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে ছাত্রলীগের কিছু ভোট পেয়েছিল, ছাত্র শিবির। তার কারণ ওই 15টি বছর ছাত্রলীগের মধ্যে প্রবেশ করেই কিন্তু ছাত্র শিবির রাজনীতি করেছে, এবং তারা কৌশলটা নিয়েছিল কীভাবে তাদের কাছে টানা যায়। আর এই নির্বাচনটা কিন্তু মনে হয় না আওয়ামী লীগ জামাতকে অমনভাবে মাঠ ছেড়ে দিবে। আপনার এই কথার মধ্যে আরেকটা প্রশ্ন থাকে যে 300 আসনেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজনৈতিক মেরুকরণ হয়। জাতীয় পর্যায়ের মেরুকরণ যেমন কাজ করে, তেমন লোকাল রাজনীতিও প্রভাব সৃষ্টি করে। 300 আসনে এমনটি নয়, ধরেন আওয়ামী লীগের শেখ হাসিনার পলায়নের সাথে সাথে আমরা ধরে নিতে পারি যে 300 সংসদ সদস্য, কয়েকজন মন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী, সাংবাদিক সহ প্রায় 1000 খানেক বা তারও বেশি মানুষ পালিয়ে গেছে ওনার সঙ্গে, অর্থাৎ আওয়ামী লীগ মাঠ ছাড়া এই মুহূর্তে। কিন্তু বিপুল সংখ্যক আওয়ামী লীগের সমর্থক তারা কিন্তু ভোটার হিসেবেই রয়ে গেছে, এবং তারা বাংলাদেশের নাগরিক, তারা ভোটার। আপনার কি মনে হয় এই ভোট কোন দিকে টার্ন নিতে পারে বা কোন দিকে ঝুঁকতে পারে? সুন্দর প্রশ্ন। তার কারণ আপনি যে প্রশ্নটা করেছেন একটু অদ্ভুত ব্যাপারও কিন্তু এখানে আছে। আমার মনে হয় 24-এর অভ্যুত্থানের পরে যেভাবে আওয়ামী লীগের বিদায় হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন বিদায় হয়নি। তার কারণ ওই সময় প্রধানমন্ত্রী, যাকে সবাই বিশেষ করে ম্যাক্সিমাম গবেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী এবং বিরোধী দলীয় নেত্রী যারা আছে, নেতা নেত্রী, সবাই তাকে ফ্যাসিস্ট রূপে আখ্যায়িত করে এবং পতিত সরকারি রূপে আখ্যায়িত করে। ওই সরকারটি যখন বিদায় নিল, তখন কিন্তু মসজিদের ইমাম পর্যন্ত তাদের সাথে বিদায় নিয়েছিল, এমন খারাপ অবস্থা তারা ছিল। আপনার প্রশ্নের মধ্যে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে, তারা চলে গেছে একটি অংশ, কিন্তু তাদের সমর্থকরা কিন্তু আছে। কারণ ওই 71 সালের যুদ্ধের সময় থেকে শুরু করে তার আগে এবং পরবর্তী পর্যায়ে বিশেষ একটি গোষ্ঠী ভোট ব্যাংক তারা তৈরি করেছিল, এবং ওই ভোট ব্যাংকটা কিন্তু যারা যেখানে ভোট দিতে অভ্যস্ত আমাদের মতো দেশে, তারা চেঞ্জ করতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ভোটার গ্রুপ তারা কিন্তু আছে এখন বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে, আমার মনে হচ্ছে তারা কিছু ব্যাপারটি চেঞ্জ করেছে। এর মধ্যে একটি প্রশ্ন এসেছে যে ভারত তাদের পরিচালিত করে, তার স্ট্র্যাটেজি কী। অর্থাৎ যেহেতু তারা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতের 15টি বছর বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রচুর পরিমাণে আধিপত্য ছিল, সে আধিপত্য ইউনূস সরকার ক্ষমতা আসার পরে খর্ব হয়েছে। ওই পুরাতন আধিপত্য আবার অর্জন করার জন্য তারা হয়তো বা নতুন স্ট্র্যাটেজি নিতে পারে। নতুন স্ট্র্যাটেজি? হ্যাঁ, নতুন স্ট্র্যাটেজি হচ্ছে, ভারত কখনো চাবে না জামাত ইসলাম এখানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, কারণ তাহলে জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তাদের যে আধিপত্য সেটা থাকবে না। ফলশ্রুতিতে হয়তোবা তারা মন্দের ভালো বিএনপি প্রতি কিছু নমনীয় এই ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগকে হয়তো বলতে পারে, জাতীয় পর্যায়ে নির্বাচনে তোমরা বিএনপিকে তোমাদের ভোটটা দেওয়ার চেষ্টা করো, এবং আমরা পরবর্তী পর্যায়ে বিএনপির সাথে আলাপ আলোচনা করে তোমাদের বাংলাদেশের রাজনীতিতে করার একটা চেষ্টা করা যেতে পারে সেটা। কারণ বিএনপি হচ্ছে একটি লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। তারা অনেক সময় অনেকটা নমনীয়ভাবে চিন্তাভাবনা করতে পারে যেন এই বড় একটা অংশকে বাইরে রেখে প্রকৃতপক্ষে ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, অথবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কিনা, অথবা আমার জাস্ট এই রিকনসিলিয়েশন যেটা, এই পদ্ধতিটা ব্যাহত হবে কিনা। এই ধরনের একটা চিন্তাভাবনা যদি করে, প্রকৃতপক্ষে ভারত যদি করে, সেটা আওয়ামী লীগকে যদি আবার কনভিন্স করতে পারে, তাহলে মনে হয় অধিকাংশ ভোটগুলি বিএনপির বাক্সে পড়বে। স্যার, আপনার এই কথার মধ্যে আর একটা প্রশ্ন তৈরি হলো, সেটা হচ্ছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে এখানে ভারত বিরোধিতা আরও তীব্র হবে বা আধিপত্য খর্ব হবে ভারতের। তাহলে কি বিএনপি
যদি ক্ষমতা আসে তাহলে ভারতের আধিপত্য কি বৃদ্ধি পাবে? আপনি কি সেরকম কিছু প্রশ্নটা উত্তর তারেক রহমান সাহেবের বক্তব্য দিয়ে আমি দিচ্ছি। এমন একটা আপনার মতো প্রশ্ন একজন সাংবাদিক তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করেছিলেন। উনি উত্তরে সুন্দর একটা চমৎকার উত্তর দিয়েছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে। আমরা যে উত্তরটা দিতাম ওভাবেই দিয়েছে। উনি উত্তর দিতে গিয়ে বললেন যে আমার দেশের জনগণ যদি ভারতের সাথে উষ্ণ সম্পর্ক চায় তাহলে আমি ভারতের সাথে উষ্ণ সম্পর্ক স্থাপন করব। আমার দেশের জনগণ যদি ভারতের সাথে শীতল সম্পর্ক চায় তাহলে আমি ভারতের সাথে শীতল সম্পর্ক স্থাপন করব। চমৎকার। অর্থাৎ আমার জনগণ কী চায়, কারণ ডোমেস্টিক পলিসি সবসময় প্রতিফলিত হয় ফরেন পলিসির মাধ্যমে। অর্থাৎ ফরেন পলিসিটা ডিটারমাইন্ড হয় ডোমেস্টিক পলিসির মাধ্যমে, দেশের জনগণ কী চায়। এটাই কিন্তু 15টি বছর আওয়ামী লীগ করে নাই। জনগণ কী চায় সেদিকে তাকায় নাই, শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ করতে গিয়েছেন, পিপলস টু পিপলস রিলেশনশিপ করতে জানে, যার জন্যই অবস্থাটা এরকম হয়েছে। আপনি কি স্যার এটা বলতে চাচ্ছেন যে পিপলস টু পিপলস রিলেশন এবার ইন্ডিয়া করতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে, সেই জন্য বিএনপিকে পছন্দ করতে পারে? ইন্ডিয়া ততটুকু করতে চাবে না, কিন্তু তারেক রহমান সাহেব অত্যন্ত পরিপক্কতার সাথে আমার মনে হয় ওইদিকে লক্ষ্য করবেন। তিনি তার চোখের সামনে দেখেছেন কি একটা রেজিমেন্টাল পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগকে কিন্তু অনেকে লিবারেল বলে, কিন্তু আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিসটা 15 বছর দেখলাম তাতে একটা রেজিমেন্টাল পলিটিক্যাল পার্টির রূপে তারা আখ্যায়িত হয়েছে। এবং সেই পার্টি কিন্তু জনগণের যে বিক্ষোভ আন্দোলনে টিকে থাকতে পারে নাই। একটা লিবারেল পলিটিক্যাল পার্টি যদি ওই তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মর্যাদা না দিয়ে সম্পর্কে স্থাপন করতে চায় অন্য একটি দেশের সাথে, তাহলে সে তো অসুবিধায় পড়তে পারে। আর আরেকটি কথা এখানে আমরা বলবো আপনার এখানে, এই ক্ষেত্রে তারেক রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পদাঙ্ক অনুসরণ করলে চলবে। অর্থাৎ জিয়াউর রহমান যেই পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন, বেগম খালেদা জিয়া তার পদাঙ্ক অনুসরণ করে এই জেনারেশনের পদাঙ্কটা জানেন না, এই পলিসিটা জানেন না, জেনারেশনের জন্য আপনি যদি বলেন যে থ্যাংক ইউ সো মাচ। পলিসিটা খুব সহজ ছিল, খুব সুন্দর পলিসি। জিয়াউর রহমান খুব সম্ভবত ভারতের সাথে পলিসি স্থাপন করতে গিয়ে তিনি অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন, এই থিওরিটা লক্ষ্য রেখেছেন। আমরা রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নের সময় যেটা বলি, অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, অর্থাৎ তোমার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে বন্ধুত্বমূলক সম্পর্ক, আমার সমন্বয় সূচক, আমার এটা লাগবে তোমার এটা লাগবে, এটা হলে আমার পছন্দসই হয়। সাবঅর্ডিনেশন হচ্ছে প্রভু এবং ভৃত্যের সম্পর্ক। অর্থাৎ যিনি প্রভু তিনি ধমক দিয়ে বলে এটা করো, অর্থাৎ না করলে অসুবিধা আছে। যেমন করে 15টি বছর আমরা যেটা দেখব আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্ক ছিল অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, যেটা জিয়াউর রহমান সাহেব কোঅর্ডিনেশনের দিকে গিয়েছেন, যেটা খালেদা জিয়া সে পদাঙ্ক অনুসরণ করেছেন। এবং আমি বলবো এই ফলেই কিন্তু তাদের জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল, যে না আমরা স্বাধীন যেমন হয়েছি তেমন আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে আমাদের ফরেন পলিসির মাধ্যমে, ডোমেস্টিক পলিসির মাধ্যমে। ধন্যবাদ স্যার। এবার আসি একটু অন্যদিকে। আমরা জানি আপনি একটু আগে বললেন যে আমাদের ছাত্র তারেক রহমান, এই প্রসঙ্গে বলছে আপনার সরাসরি ছাত্র ছিলেন তারেক রহমান, এটা কখন কোন সময় ছিলেন এবং কোথায় কোন ক্লাস আপনার সঙ্গে তার সরাসরি দেখা হয়েছে ক্লাসে? এটা ব্যাপারটা হয়েছে খুব সম্ভবত তারেক রহমান সাহেব 84-85 সেশনের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে তার পরিচয়টা একটু অন্যভাবে হয়েছে। সেটি হচ্ছে আমাদের এই বিখ্যাত যে কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের নাতি এবং নাতনির বাসা, যেটা খিলখিল কাজী, এবং তার ছোট ভাই বাবু কাজী কিছুদিন আগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মরহুম বাবু কাজী। ওই বাসাটি তো হয়েছে। ওখানে আমাদের একটা সঙ্গীত অনুষ্ঠানে দাওয়াত ছিল। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আমরা গিয়েছিলাম। সিরাজ শিকদারের বোন শামীম শিকদার, শিল্পী শামীম শিকদার, তিনিও গিয়েছিলেন এখানে, চিত্রশিল্পী শামীম শিকদার। ওখানে যাওয়ার পরে বাবুল কাজী আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, মাস্টার্সের ছাত্র ছিলেন। আমাকে এসে বললেন, স্যার তারেক রহমান সাহেব আপনার সাথে একটু কথা বলবে। তো আমি বললাম
প্রথম তারেক রহমান বলছে, আমি বললাম কিসের উপরে? তখন পরিষ্কার করে দিয়ে বললেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ছিলেন, তারেক রহমান সাহেব আপনার ছাত্র, একটু কথা বলবে। তারপরে আমি কথা বললাম, একটু দূরে গিয়ে আমরা অনুষ্ঠান থেকে। তারেক রহমান সাহেব ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র ছিলেন, অনার্স, সাবসিডি ছিল পলিটিক্যাল সায়েন্স এবং আরেকটি বিষয়। তা প্রশ্ন হচ্ছে, ওই সাবসিডারি হিসাবেই আমার শ্রেণীকক্ষের ছাত্র ছিলেন এবং আমার চেম্বারে কলা ভবনের 1105 নং কক্ষে এসে মাঝে মাঝে পড়াশোনা নিয়ে আলোচনা করতেন। এর পরবর্তী সময়, সাক্ষাতের পরবর্তী সময় এবং ওই দিন আপনার সঙ্গে কি কথা হয়েছিল? অত্যন্ত, যেটা হলো পড়াশোনা নিয়ে, এবং খুব মার্জিতভাবে, এবং আপনার যেমন আমাদের দেশের ছাত্র শিক্ষক সম্পর্কে যেমন কথা বলে, ওই রকম এমন কোনো আভিজাত্য অহংকারের ভাবও ছিল না। যতদিন আমি তারেক রহমান সাহেবকে আমার রুমে এবং শ্রেণীকক্ষে দেখেছি, ততদিন পর্যন্ত আমি বলতে পারবো তার মধ্যে যে নমনীয়তা, যে ভদ্রতা, যে সহনশীলতা, এই বিষয়টা অত্যন্ত ভালো ছিল। এবং ওটা কিন্তু আমার যা মনে হয়, ওই বিষয়টা যদি তিনি এখন ধরে রাখতে পারেন, তাহলেও আমার মনে হয় আরও একটু ভালো হবে। এই জন্য এদেশের মানুষগুলো কিন্তু তার ওই কালচারটাকে পছন্দ করে, এই ধরনের দেশীয় কালচার যেটা। ওনার সম্পর্কে বিগত 2001 থেকে যে সরকার, 2006 সরকারের সময়ে যেসব অভিযোগ সামনে এসেছে হাওয়া ভবন কেন্দ্রিক, এবং তাকে নিয়ে অনেক ধরনের নেগেটিভ প্রচারণা হয়েছে, নেতিবাচক ক্যাম্পেইন হয়েছে। তো তখন তার এক ধরনের নেগেটিভ ইমেজ বাংলাদেশে দাঁড়িয়েছিল। 16 বছরে উনি লন্ডনের প্রবাসী জীবন কাটিয়ে যখন দেশে ফিরেছেন, তখন তার আর এক ধরনের প্রচারণা, যেটা অনেকটা ইতিবাচক বা পজিটিভ ক্যাম্পেইন। আপনি ওই তারেক রহমান, আপনার ক্লাসের ছাত্র তারেক রহমান, এবং 1991 থেকে 96 সালে তারেক রহমান, 2001 থেকে 6 সালে তারেক রহমান, এবং 2024 সালের 25 জানুয়ারি তারেক রহমান, এই তারেক রহমান, তিনজন তারেক রহমানকে, তারেক রহমান কিভাবে মেলাবেন? থ্যাংক ইউ সো মাচ। আমার নিকট তারেক রহমানের তিন তারেক রহমান, সহজভাবে বলতে তিনটি রূপ, তিনভাবে আমি দেখতে চাচ্ছি। প্রথমটা আমি দেখলাম যেটা ছাত্র হিসাবে, ছাত্র শিক্ষক তারেক রহমান সাহেবকে। পরবর্তী পর্যায়ে ক্ষমতার কাছাকাছি তারেক রহমান সাহেবকে, অর্থাৎ তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি ক্ষমতার কাছাকাছি ছিলেন, 91-96 এবং 2001 সালের পরে আমরা দুটাই দেখব। আর পরবর্তী বর্তমান তারেক রহমানকে আমি ভিন্ন আঙ্গিকে দেখতে চাচ্ছি, এবং ক্ষমতায় গেলে আবার কোন আঙ্গিকে দেখব সেটা আমরা এই আলোচনার মাধ্যমে কিছু বলতে পারবো, আশা রাখি। সেটি হচ্ছে, তারেক রহমান সাহেবের যে দুর্নামগুলি হয়েছিল, একটু লক্ষ্য রাখবেন, সেখানে কি তার ইন্টারন্যাশনাল পলিটিক্স জড়িত ছিল। একদম সহজভাবে যদি বলি, ইন্টারন্যাশনাল পলিটিক্স জড়িত ছিল। সেখানে কিন্তু আমরা দেখব বিএনপিকে কিন্তু আন্তর্জাতিকভাবে যে সমস্ত শক্তিটা, ওই শক্তি অন্যরূপে প্রথম 91 থেকে 95 বিএনপিকে কিন্তু একরূপে গ্রহণ করেছিল। বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আমরা দেখব পরিবর্তন সাধিত হয়। ভারতও কিন্তু ওই সময় যে সম্পর্কটা স্থাপন করেছিল, ভারত তত আধিপত্য বিস্তার করতে পারে নাই, কারণ অধীনের ভারত কিন্তু ওইভাবে অত শক্তিশালী ছিল না। পরবর্তী পর্যায়ে রিজনাল পলিটিক্সে যখন ভারত একটু সামনে অগ্রসর হতেছিল এবং ভারতকে যখন ব্যবহার করতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে, কারণ চায়না তো একটা রিজনাল শক্তিশালী পাওয়ার, সেটা আজ একটা বিশ্ব শক্তি, তাকে ব্যবহার করতেছিল। তখনই কিন্তু শেষ পর্যায়ে, অর্থাৎ একদম 2001 সালে নির্বাচনের পর পর্যন্ত আমরা দেখব একটা অশনি সংকেত দেখা দিল বিএনপির উপরে। কি? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তিগুলি বাংলাদেশকে আর তত ভালো চোখে না দেখে, কাছের বন্ধু হিসেবে না দেখে, বাংলাদেশের দায়িত্বটা ছেড়ে দিল ভারতের উপরে। সেটি আপনি প্রশ্ন করতে পারেন কীভাবে। আমি জানি সেটি হচ্ছে, ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কন্ডালিসা রাইস, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নটবর সিং। কন্ডালিসা রাইস যখন ভারত সময় আসেন সফরে,
তখন একটা প্রসঙ্গে তিনি বলেছিলেন, নটবর, এখন থেকে বাংলাদেশকে তোমরা দেখবা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি অর্থনীতি তোমরা দেখবা, তোমাদের উপর ছেড়ে দিলাম, তবে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু কনসেন্ট নিয়ে দিও। তারপরে কি হলো, এটা স্যার কত সালের দিকে এটা একটু মনে এটা আছে? এটা হবে আপনার 8-এর আগে, কংগ্রেস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ওই সময় হলো। এবং এটা হওয়ার ফলশ্রুতিতে আপনার এটা হলো, অর্থাৎ এদিকে আর অগ্রসর হলো না। তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ইন্ডিয়া তাদের সাথে আলাপ আলোচনা করবে এবং এমন একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যেন বাংলাদেশে নষ্ট না হয়। এবং আমরা কি দেখি, পরে ভারত এটাকে একটু মিসইউজ করে, এই শব্দটাই আমরা বলবো, মিসইউজ করে, অর্থাৎ সে আওয়ামী লীগকে এমনভাবে নিয়ে নেয় এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলি বাংলাদেশের কোনো গুরুত্বই দেয়নি। ওই যে ওয়ারেন বাফেটের নাম আমরা শুনেছি, যিনি শেয়ার বাজারে ভালো নাম করা ব্যক্তি, তিনি একটা পরামর্শ দিয়েছিলেন ইনভেস্টরদের বলেছিলেন, তোমরা যখন শেয়ার মার্কেটে বিজনেস করতে যাবা, লক্ষ্য রাখবা সমস্ত পুঁজিটা একটা আইটেমে রাখবা না, তাহলে ওইটা লস হয়ে গেলে পুঁজি শেষ। অর্থাৎ ভাগ ভাগ করে রাখতে হবে। সমস্ত ডিম তুমি একটা ঝুড়িতে যদি রাখো, ওই ঝুড়িটা ভেঙে গেলে, ডিম নষ্ট হয়ে গেলে তোমার সমস্ত ডিম শেষ। ঝুড়ি ভাগ ভাগ করে রাখো। ভারতও মনে হয় তার রাজনীতি করতে গিয়ে সমস্ত ডিম একটা ঝুড়িতে এক আওয়ামী লীগের বাস্কেটে রেখেছিল। ফলশ্রুতিতে বিএনপি সহ অন্যান্য পার্টির প্রতি সে গুরুত্ব দেয়নি। বিধায় কী হলো, এককভাবে সে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একদিকে, আর ওই তাদের পার্টির সাথে আওয়ামী লীগের পার্টি টু পার্টি সম্পর্ক স্থাপন করলো। তারা চিন্তা ভাবনা করে নাই যে পিপুলস টু পিপুলস রিলেশনশিপটা রাখলে সবচেয়ে ভালো হতো। অর্থাৎ বাংলাদেশের জনগণ কী চায়, ওই দিকে লক্ষ্য রেখে যদি পলিসি গ্রহণ করতো, বিএনপির সাথে যদি সখ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো, হয়তো বা বেশি রাখতো আওয়ামী লীগের সাথে, তাহলে কিন্তু আমার মনে হয় বর্তমান অবস্থায় ভারত পড়তো না। বর্তমান অবস্থায় ভারত পড়তো না বলতে স্যার কী বোঝাচ্ছেন? বুঝাচ্ছি, ভারত বর্তমান অবস্থায় এরকম, ভারত বাংলাদেশে দেখেন এখন বাংলাদেশের সাথে তো তার সম্পর্ক একদম এমন খারাপ অবস্থা, হাসিনা পালিয়ে যেত না, আর আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই তলানিতে যে তলানিতে পৌঁছতো না, কারণ ভারতের সাথে এখানে বাংলাদেশে ভারতের রাজনীতিটা মার খেয়েছে, এটা আপনি আমি তো বলবো শুধু মার খাইনি, চরম মার খেয়েছে, চরম মার খেয়েছে। মনে হয় স্যার এই ভারত আবার এখানে রাজনীতি আবার প্রভাব বিস্তার করার সক্ষমতা এখানে হচ্ছে ওই যে রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা বলবো যে অনেক বন্ধুত্ব কিন্তু পার্মানেন্টলি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা দেশের সাথে অন্য দেশের রিলেশনশিপ পার্মানেন্ট ফ্রেন্ডশিপ থাকে না। আজকে যিনি চরম বন্ধু কালকে শত্রু হতে পারে। হ্যাঁ, এইটা যেমন আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, যখন সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলেন একটি সমাজতান্ত্রিক দেশের সাথে, পুঁজিবাদী দেশের সম্পর্ক, তখন কিন্তু তার বন্ধুরা বলছিল, এতদিনের শত্রু তুমি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে যাচ্ছ। চার্চিল উত্তর দিয়েছিলেন কি, যে বন্ধুত্ব কখন চিরদিন থাকে না। অর্থাৎ আজকে আমার বন্ধু হতে পারে, কালকে শত্রু হতে পারে, অথবা পার্মানেন্ট ফ্রেন্ডশিপ থাকতে পারে। দেখি স্যার যে একসময় ব্রিটিশ কলোনি আমেরিকার এখন সবচেয়ে বড় বন্ধু ব্রিটিশ। হ্যাঁ, ওই সময় সারা পৃথিবীর বড় সাম্রাজ্যবাদী শক্তি ছিল ব্রিটিশরা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সারপ্লাস থেকে যেমন ডলার এত বেশি ছিল, এবং পুরো আধিপত্যটা তারা নিয়ে আজকের ক্যারেক্টারটা আমরা যেটা দেখতেছি। আরেকটা প্রসঙ্গে এই প্রসঙ্গে বলি, মাও সেতুং আবার একটা থিওরি দিয়েছিলেন, শত্রু আমার বন্ধু, অর্থাৎ শত্রু আমার বন্ধু। এটাকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তারেক রহমান সাহেবের এ দুটো জিনিসেই কিন্তু তার লক্ষ্য রাখতে হবে। তারেক রহমান বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, বড় বড় জনসমাবেশে যাচ্ছেন, পাশাপাশি তার স্ত্রী সহধর্মিণী জোবাইদা রহমানও তার পাশে বসে আছেন, এবং অতি নম্র ভদ্র একটা মহীয়সী নারী হিসেবেই তার পাশে অবস্থান করছেন। এটাকে আপনি কিসের ইঙ্গিত হিসেবে দেখেন? আরেকটা বিষয় স্যার, আমরা দেখছি যে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তো এই তারেক রহমানের সঙ্গে পুরো বিষয়টাকে যদি কেউ বলে থাকেন সমালোচনা, যে পারিবারিকীকরণ হচ্ছে কিনা রাজনীতিটাকে, আপনি এটা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? আমি অ্যাকচুয়ালি ঠিক আমরা যেটা দেখি, আমরা যেটা সাধারণত শ্রেণীকক্ষে পড়াইও,
সামন্তবাদী সমাজ ব্যবস্থায় কিন্তু একটা রাজনৈতিক অন্য ধারা, সেটি হচ্ছে রাজার ছেলে রাজা হওয়া। কিন্তু আমি এখানে কিন্তু ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চাচ্ছি, কারণ আমার এখানে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব এখন, তার মেধা দেখব, তার কোয়ালিটিটা দেখব, এবং তিনি নেতৃত্বে আসতে পারবেন কি না যোগ্যতাও দেখব। এই দিকে যদি আমি দেখি, তাহলে আমি দেখব তারেক রহমান সাহেব সিদ্ধান্তটা ভালোই নিয়েছেন। তার কারণ কেন, যে সংস্কার হতে যাচ্ছে, এই সংস্কারে কিন্তু তারেক রহমান সাহেব যদি মনে করেন নির্বাচন, আমি মনে করি হি উড বি দ্য প্রাইম মিনিস্টার অফ দিস রিপাবলিক আফটার দ্য ইলেকশন পর হবে, কারণ সংখ্যাগরিষ্ঠ বড় দলের নেতাই তিনি হবেন। সেই ক্ষেত্রে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু পার্টি প্রধান হতে পারবেন না, ওই সংস্কারে কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে যদি তিনি তার সহধর্মিণী, কিন্তু আমি মনে করি অত্যন্ত যোগ্য। কীভাবে স্যার? আপনি দেখেন স্টুডেন্ট হিসাবে তার কথাবার্তা, এমনকি রাজনৈতিক সম্পর্কে তিনি যে সমস্ত মাঝে মাঝে সংক্ষিপ্ত, বেশি বলেননি, ওই তারেক রহমান যখন লন্ডন গিয়েছিলেন তখন দুটো কথা বলেছিলেন পিজি হাসপাতালে কর্মীদের, বলছে তোমরা এখন দূরে সরে যাও, যদি তোমাদের যখন প্রয়োজন হবে আবার ডাকবে, এই মুহূর্তে কিন্তু তোমাদের কোনো প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, তো এই যে মার্জিতভাবে বলে সবার মনটা জয় করে তিনি তাদের ছাত্রদল অথবা বিভিন্ন কর্মীদের তিনি তাদের উত্তেজিত অবস্থা থেকে অথবা বেশি আবেগ থেকে দূরে সরিয়ে রাখতে পারছেন, এটি পজিটিভ দিক। সেকেন্ড আমি বলবো কি, রাজনীতিতে কিন্তু রক্তের কিছু সম্পর্ক লাগে। তাহলে তারেক রহমান সাহেবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে, মরহুমা বেগম খালেদা জিয়ার ছেলে, রক্তের সম্পর্ক। জুবাইদুর রহমানকে কিন্তু আমি যতটুকু জানি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে ফেলে দেওয়ার মতো না। কারণ জুবাইদুর রহমানের দাদা স্যার মোহাম্মদ সাদুল্লাহর সাথে রাজনীতি করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন স্যার মোহাম্মদ সাদুল্লাহকে। স্যার মোহাম্মদ সাদুল্লাহ হচ্ছে তৎকালীন সময় আসামের চিফ মিনিস্টার। ওই তার দাদা যখন রাজনীতি করেছে, আসামের চিফ মিনিস্টার, অর্থাৎ মুসলিম লীগের থেকে স্যার মোহাম্মদ সাদুল্লাহ চার টার্ম তিনি চিফ মিনিস্টার ছিল। ও সময় কিন্তু প্রাইম মিনিস্টার বলা হতো, আসামের প্রাইম মিনিস্টার, অবিভক্ত ভারত। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আসামের মুসলিম লীগের সভাপতি, মাওলানা ভাসানীকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক যে আপনি স্যার মোহাম্মদ সাদুল্লাহকে বারবার কেন প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার হিসাবে নিযুক্ত করতেছেন, তার নাম প্রস্তাব করতেছেন। মাওলানা উত্তর দিয়েছিলেন, আমি স্যার মোহাম্মদ সাদুল্লাহর মতো যোগ্য এবং সৎ নেতৃত্ব আসামে পাইনি মুসলিম লীগের মধ্যে। তো তার সাথে রাজনীতি করেছেন কে? জুবাইদুর রহমানের দাদা রাজনীতি করেছেন তার সাথে। আবার আমি দেখি মেধার দিক দিয়ে ওই পরিবারটা কিন্তু অবিভক্ত বাংলার, আমি বলবো না, ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে এক বাড়ি থেকে 5 জন তিনি ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিল। মেধাবী সম্পন্ন পরিবার, রাজনীতি সম্পন্ন পরিবার, এবং আমি দেখব আর্থিক দিক অত্যন্ত সচ্ছল ছিল, জমিদার পরিবারের সন্তান। জমিদারি প্রথা তো ভেঙে গেছে। বাবা কি ছিল? ওবায়দুর রহমানের বাবাও তো মন্ত্রী ছিলেন, হ্যাঁ, এবং আপনার আর্ম ফোর্সের অর্থাৎ একটি বাহিনী প্রধানও তিনি ছিলেন, বিমান বাহিনী প্রধান ছিলেন। 1/11 পরবর্তী সময়ের যে সময়টা ইন্ডিয়ার ক্যাপ্চারে বাংলাদেশে আধিপত্যভাবে প্রতিষ্ঠিত হলো, এবং 2001 থেকে 8 সাল পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ভারতীয় এক ধরনের ক্যাম্পেইন হলো, যার শিকার হয়েছিলেন তারেক রহমান। নেগেটিভ ক্যাম্পেইন, এই যে হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতিগ্রস্ততা ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে এখন বেরিয়ে এসে তারেক রহমান কি অবস্থায় অবস্থান করছে? আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তি যখন তার ক্ষমতাকে বেশি কবজা করতে চাবেন, তখন কিন্তু যেই পার্টিটা তার স্বার্থ রক্ষা করবে না, তাদের বিরুদ্ধে কালচারাল সাইডটাকে হাতে নেয় বেশি করে। এবং এই কালচারাল সাইডটা, এটাকে আমরা কালচারাল হেজেমনিজম বলি। এই দিকটা জোহান গাল্টুং নামে একজন লেখক আছেন, তিনি ডিপেন্ডেন্সি থিওরি আলোচনা করতে গিয়ে এটাকে সামনে নিয়ে আসছিলেন। তার থেকে কিন্তু জাস্ট আপনার ওই কালচারাল আধিপত্যটা বেশি এখানে আসছে।
সেই দিকে আমরা দেখব, দেখেন পেপারগুলো কিন্তু দেখবেন একটা রোল প্লে করে। আমি বড় Media পেপার গুলো। নাম বলবো না, পেপার মানে মিডিয়া। আমরা মিডিয়া বললে আবার আপনার অনেক সময় গ্রামে আপনার এটা যখন শুনবে পুরোপুরি বুঝতে থাকবে, যদি এখন শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে। ফলশ্রুতিতে আমরা দেখেন ও সময় আমরা দেখবো, আমি নাম বলবো না, দু তিনটি পত্রিকা তাদের যে রোলটা ছিল, তারা যদি এখন রোলটা চেঞ্জ করেছে, সেই রোলটা কতটুকু ভালোভাবে পজিটিভলি তারা গ্রহণ করছে, কতটুকু তারা সত্য তথ্য পরিবেশন না করে অন্য কোনো তথ্য এনে অর্থাৎ একটা পার্টির প্রতি দোষারোপ করেছে কিনা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ ফলশ্রুতি হিসাবে যতটুকু না তারেক রহমান সাহেব জাস্ট তার এটার মধ্যে ইনভলভ ছিল, তার থেকে কিন্তু বেশি তারা প্রচার করেছে। স্যার আমি আপনাকে একটু ক্লিয়ার করে, আপনি নাম বলতে না চাইলেও মানুষ অনেকটাই বুঝতে পারছে যে আপনারা হয়তো ডেইলি স্টার প্রথম আলোর কথাই বলতে চাচ্ছেন। তাদের প্রচারণা প্রোপাগান্ডা সব ছিলই বিএনপির বিরুদ্ধে ওই সময়টাতে। ওই সময়টা বিএনপির বিরুদ্ধে এখন আমরা দেখছি 24 সালের পরে বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়ার পরে স্যার পুরো বিষয়টা থ্যাংক ইউ সো মাচ, একদম বদলে গেল। আমি তো বিশেষভাবে গভীরে যেতে চাই নাই। হ্যাঁ, তার পরবর্তী পর্যায়ে তারা এভাবে এসেছে, কিন্তু পার্টি হিসাবে কিন্তু বিএনপি কিন্তু অতীত দিনের স্মৃতি তারা রোমন্থন করতে যায় নাই অথবা কোনো প্রতিশোধমূলকভাবে করতে যায় নাই। তারা লিবারেল পলিটিক্যাল পার্টি হিসাবে বলছে যে না, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে বাক ব্যক্তির স্বাধীনতার উপর গুরুত্ব দিতে হবে, সেইখানে সংবাদপত্রগুলি ভূমিকা যেন পজিটিভলি পালন করে, সেই দিকেই তারা ও দুটো পেপারকে কিন্তু তারা ওই সময় সহযোগিতাই করেছেন। ফলে আমি বলবো এটা পজিটিভ দিক, এবং এরই আলোকে আমি বলতে চাবো তাদেরও যদি ভবিষ্যতে বা বর্তমানকালে যে সমস্ত তাদের লেখনী দিয়ে দেশকে সাহায্য করতে হবে, দেশকে পার্টিকে না, আমার মনে হয় তারা পজিটিভ দিক দিয়েই অগ্রসর হবে, তাহলে সামনে এই ধরনের অঘটনগুলি আর ঘটবে না। স্যার এই বিষয়ে একটু কথা বলি যে তারেক রহমানের দেশে ফেরার আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমিও ছিলাম। ওইখানে সাংবাদিকদের সঙ্গে বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে একটা আলোচনা হয় প্রত্যাবর্তন উপলক্ষে। সেখানে মতিউর রহমান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছিলেন। ওনারা স্বীকার করেছিলেন যে 2000 আপনার বিএনপির শাসনামলে গণমাধ্যম যতটা স্বাধীনতা ভোগ করেছে তা এ পর্যন্ত কেউ করে নাই। অর্থাৎ গণতন্ত্রের যে আপনি যে কথাটা বললেন যে বাক স্বাধীনতার যে মানে বাক স্বাধীনতা পক্ষে বিএনপির যে অবস্থান, সেই এখনও যেটা তারেক রহমান বলছেন, ওনারা কিন্তু ওই সময়কার ঘটনাবলীতে স্বীকার করছেন, এবং সেই কারণেই তারা ওই সময় অনেক কথাই লিখতে পারতো। বাট পরবর্তী 16 বছরে ওনারা একটা সময় লিখতে পারেন নাই অথবা লিখেন নাই, এবং যখন পরবর্তী আমরা দেখছি এই গণ অভ্যুত্থানের আগে প্রথম আলো বা ডেইলি স্টারের ভূমিকা ছিল সম্পূর্ণই শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা যদি বলি যে সাংস্কৃতিক হেজিমনির পক্ষে, আগ্রাসনের পক্ষে প্রথম আলো ডেইলি স্টার ভূমিকা রেখেছে, কিন্তু এই 5 আগস্টের আগে প্রথম আলো বা ডেইলি স্টার ভূমিকা সম্পূর্ণ ছিল একদম শেখ হাসিনার বিরুদ্ধে। এর কারণটা কীভাবে দেখছেন? শেখ হাসিনার বিরুদ্ধে আমি কিন্তু বলতে চাবো না, আমি একটু আমার মনে হয় প্রথম দিকে যখন শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা আসে, তখন ডেইলি স্টার প্রথম আলোর লেখনী কিন্তু আমি দেখব পজিটিভ। তার কারণ যখন ওই ক্ষমতাসীন সরকারে কিন্তু তখন প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা সমালোচনা করেছে। এই প্রসঙ্গে আমি বলবো, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক যখন অবিভক্ত বাংলার চিফ মিনিস্টার, আনন্দবাজার অমৃতবাজার তার বিপক্ষে যখন লিখেছে, তখন তার কর্মীরা, তার নেতারা মানে তার সমর্থকরা তাকে বলছে, স্যার আনন্দবাজার অমৃতবাজার তো আপনার বিপক্ষে অনেক লেখে। উত্তর দিয়েছিল, ওরা যখন আমার বিপক্ষে লিখবে তখন মনে করবা আমি সঠিক পথে আছি, আমার পক্ষে যখন লিখবে তখন মনে করবা ওদের স্বার্থ আমি রক্ষা করতেছি। তাহলে কি হচ্ছে, ওই প্রথম আলো ডেইলি স্টারের বিপক্ষে কে বলেছিল? তৎকালীন সরকার প্রধান হাসিনা ওয়াজেদ। অর্থাৎ তাহলে ডেইলি স্টার এবং প্রথম আলো সঠিক পথে যাচ্ছিল, আমার মনে হয় সঠিক পথে যাচ্ছিল। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখব? ওই স্ট্যান্ড কি তাদের ছিল? অবশ্যই ছিল না। আমরা দেখব তারা এই যে গুম খুন হত্যা কত কিছু করেছে। তারপর আপনি দেখবেন এই যে একটা বিভিন্ন করে মুসলমানদের প্রতি একটা আক্রোশ যেটা ছিল, জেএমবি নিজেরাই তারা অনেক সময় লেখনীর মাধ্যমে সৃষ্টি করেছেন। এটি অন্যায় না? এটাও তো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। সেটা কিন্তু তারা করতে চেয়েছিলেন কেন? ওই শাসককে
সমর্থন রাখার করতে গিয়ে অথবা একটা ওই আধিপত্যবাদী আর একটা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই কাজগুলি তো তারা আপনি করেছে। স্যার বলতে যাচ্ছেন জেএমবি হচ্ছে প্রথম আলো বা ডেইলি স্টার আবিষ্কার বা এরকম কিছু বা কিছু জঙ্গি কিছু কিছু যে বাংলাদেশের জঙ্গির যে তকমা দেওয়া হয়েছিল এটা কি কিছু কিছু পুরো আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে তো আছে কোন বাড়িতে কোথায় কি হয়েছে এবং কি কিন্তু একটা সময় দেখা স্যার এই যাচ্ছে জঙ্গি কার্ডটা শেখ হাসিনা খেলেছেন এরকম পত্রিকাতে রিপোর্ট আসছে এবং এই ঘটনা নিয়ে আলোচনা আছে যে জঙ্গি কার্ড তৈরি করেছে এবং খেলেছেন শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এটাকে কিভাবে ব্যাখ্যা এটা করবেন? এটা সত্যি। তার কারণ ওই যে এটার ব্যাখ্যাটা কি স্যার? কারণ হচ্ছে আপনার 9/11 হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র যখন 9/11 হলো, ওয়ার অ্যান্ড টেরর, হ্যাঁ, তখন কিন্তু মুসলমানদের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বন্ধু মনে করলো না। এই মুসলমানরাই কিন্তু আবার যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন কিন্তু এই মুসলমানরাই কিন্তু খাতির ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতা ছিল। যখন কি হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করলো যে এখন আর আমার ইসলামিক যে দেশগুলো তাদের সাথে অত সম্পর্ক না রাখলেও চলে। এজন্যই হান্টিংটনের নাম আপনারা শুনেছেন, পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি লিখেছে। তারপর আপনার আরেকটি বই যেটা লিখেছে ক্লাস অ্যান্ড সিভিলাইজেশন। এই যে এই তত্ত্বটাই কী করলেন, অনেকে বক্তব্য আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট তাকে লেখাইছে উৎসাহিত করে। এবং সেখানে কি বললেন, আগে যুদ্ধ লাগতো কি একটা স্টেটের সাথে অন্য একটা স্টেটের, এখন যুদ্ধ লাগবে একটা জাতির সাথে, একটা নেশনের সাথে অন্য নেশন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসলামিক স্টেটে, চায়নার সাথে ইন্ডিয়ান সিভিলাইজেশনে, এই একটা সভ্যতার সাথে অন্য সভ্যতা যে যুদ্ধ। এই তত্ত্বটা এনে কী করলেন তিনি, প্রথম এটাকে কী করলেন, পরীক্ষা করলেন কিসের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে। IS যেটা মনে করবেন, যেটা এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি, তারা ওইটাকে তৈরি করলো ওখানে করে কী জন্য, মুসলমানদের হিট করার জন্য। এর ফলে কি করলো, ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু ভালো ছিল। সিয়াটো সেন্টো চুক্তির পরে তারা ভারতে তাদের সম্পর্কটা স্থাপন করলেন এবং এখানে তখন কী করে ভারত লুফে নিল, কারণ ভারত কখনো মুসলমানদের তারা আপন করে নিতে পারে না, যদিও তাদের বেশ কিছু নেতা ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের প্রতি তারা গুরুত্ব দিয়েছেন, আবুল কালাম আজাদ এরা ছিলেন, অনেকে ছিলেন। কিন্তু আমরা কি দেখব, ওটাকে ওই কার্ডটাকে তখন হাসিনাও যে বেশি করে খেললেন, কেন পশ্চিমারাও যেন তাকে সাপোর্ট দেয় ক্ষমতায় থাকার জন্য। জানা ঘটছে তার চেয়ে বেশি নির্মমভাবে তারা কিছু কিছু মুসল্লিদের, কিছু কিছু মাওলানাদের, কিছু কিছু ইসলামিক ছাত্রছাত্রীদের হত্যাও করেছে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন বিল্ডিংয়ে হঠাৎ করে দেখতাম যে জঙ্গি আবিষ্কৃত হয়েছে এবং এখানে ক্রস ফায়ার করে বহু মানুষকে মারা হয়েছে। পরবর্তীতে এগুলো খবর হয়েছে এবং দেখবেন ওটা পরবর্তীতে পেপারে বেরিয়েছে যে জঙ্গি আবিষ্কার হওয়ার আগেই কিন্তু পরিকল্পনা করছে কীভাবে এটা। হ্যাঁ, সেই বিষয়গুলোর তথ্য প্রমাণ সহ আমরা দেখেছি যে আমাদের সব বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, বেশ বড় বড় রিপোর্ট হয়েছে। তো তাহলে ওইটার বিষয়টা এখন আমরা মনে করি, আপনি যেটা এ পর্যন্ত যে আমরা শেষের দিকে চলে এসেছি, সর্বশেষ আবারও প্রশ্ন করি যে 12 তারিখের নির্বাচনের ফলাফল কোন দিকে হতে হবে, জামায়াত অথবা বিএনপি বা জামাত, কে কতটি আসন পেতে পারে বলে আপনার মনে হয়? আমি যেটা বলবো, আমি জাস্ট প্রথম দিকে একটু এটা নিয়ে আলাপ করে আপনাকে বলছি। আমার মনে হয় জামাতের ভোট কিছু বাড়বে, যেটা আমরা আগেও বলেছি, জামাতের ভোট বাড়বে, কিন্তু জামাত ক্ষমতায় যাওয়ার মতো আসন পাবে না। ক্ষমতায় যাওয়ার মতো আসন এই নির্বাচনে বিএনপি পাবে। আরও 2-1 দিন যাক, তারপর আরও পরিষ্কার হয়ে যাবে, বিএনপি পাবে। এবং বিএনপিকে হয়তো বা এমনভাবে ক্ষমতায় আনতে চেতে পারে পশ্চিমা শক্তি, যে এমন একটা পশ্চিমা শক্তি যদি তারা ন্যাকেটলি যদি প্লে করতে চায়, তাহলে পাকিস্তানে যেমন ইমরান খানের পপুলারিটি বেশি ছিল, নির্বাচনে ইমরান খান জয়লাভ করেছিল, তার পার্টি জয়লাভ করেছিল, কিন্তু কি হলো, মুসলিম লীগকে অন্যভাবে ন্যাকেটলি ক্ষমতায় নিয়েছে পশ্চিমারা। সেটা কিন্তু বাংলাদেশে আনতে গেলে বাংলাদেশের জনগণ আর পাকিস্তান জনগণ কিন্তু এক না। তাহলে হবে কি, এমনই একটা ঘটনা ঘটবে যেটি কল্পনা করা যায় না। আমার মনে হয় পশ্চিমারা ওটা করতে চাবেন না, অথবা খুব শুকনোভাবে আপনি একটা কাজ করতে পারে পশ্চিমারা, কিছু কিছু এলোমেলো করে হয়তোবা জামাতের আসন কিছু বাড়িয়ে দিতে হবে। যেমন জামাত প্রতিটি জায়গায় বলতেছে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার মতো আসন তারা পাবে না। তবে যদি আসন সংখ্যা কাছাকাছি যেয়ে ফেলে বিএনপি, তাহলে কিন্তু অন্যরকম একটা রাজনীতি সৃষ্টি হতে পারে। এবং সেটাই অন্যরকমটা কি, সেই অন্যরকমটা হচ্ছে
এটাকে নিয়ে পশ্চিমারা কিন্তু আরও ভালোভাবে খেলতে পারে। স্যার পশ্চিমারা বাংলাদেশের নির্বাচনে এতটা প্রভাব কিভাবে বিস্তার করবে? আপনি কেন প্রভাব- বলছেন যে পশ্চিমারাই সব নির্ধারণ করে দেবে? এটা কেন? পশ্চিমারা তো আপনার আজকে থেকে নির্ধারণ করে না। আপনি 111 কি পশ্চিমারা নির্ধারণ করে নাই? আমরা তো জাস্ট গবেষণার মাধ্যমে এখানে আসতেছি। 111-এর স্যার ভোটের রেজাল্টটা কিভাবে পশ্চিমারা 111-এর তো আমি বলি আপনার 8 সালে 2008 সালে যে নির্বাচনটা হলো ডিসেম্বরে। অনেক, ওটা তো স্বচ্ছ নির্বাচন হয়নি। কিরকম স্যার? ওটা স্বচ্ছ নির্বাচন হয়নি, বেশ কিছু আসন, 100 আসন, এটা যদি এখন প্রমাণ করতে চায় বিএনপি ক্ষমতা আসলে হয়তো বা পারবে। 100টি আসন তারা ফিক্সড করে রেখেছিল, এই আসনগুলো কীভাবে নিজের আওয়ামী লীগের নিকট নেওয়া যায়। অর্থাৎ আসনগুলি এখন এবারও দেখবেন, এবার না আগেও আমরা দেখেছি, এবার হয়তো বা ওরকম না 5,000, 10,000, 20,000 ভোটের ব্যবধানে আসনগুলি কিন্তু ইজিলি তারা ম্যানিপুলেট করতে পারে। এটা কি স্যার ভোটে ওই সময়ও কি ভোটের আগের রাতে বাক্স আগে ভরে আগে রেখেছিল? রাতে ওটা আরো এত উন্নত মানের হয়েছিল ওই সময় স্যার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিছু ওই ভোটটা সময় হয়েছিল। এটা হয়তো বা সাকোয়াত সাহেব আছেন, ব্রিগেডিয়ার সাকোয়াত সাহেব, তাকে জিজ্ঞেস করলে সে হয়তো বা সুন্দর বলতে পারবেন। কারণ তার মানে উনি জানতেন। অফকোর্স তাকে অনেকেই বলছে তাকে উনি জানেন, কয়েকদিন আগেও বলছে উনি জানেন। হ্যাঁ, আমাদের দুঃখিত হচ্ছে এটা আমাদের জাতির এটা হচ্ছে নির্মম পরিহাস যে যারা ওই ধরনের কাজে থেকে 11-এর সময় যারা ছিলেন উপদেষ্টা তারা এখন রিওয়ার্ড করা হয়, তা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হয় না। তা আমি মনে করি যে ওই ধরনের কিছু হয়তোবা এবার করার চেষ্টা করবে না পশ্চিমারাও। তারা তো তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক আসছে, তারা কিন্তু আবার চিন্তা ভাবনা করে আমি এটা করলে পরবর্তী পর্যায়ে কী হবে, যেটি বিএনপির কিন্তু এখনও থিঙ্ক ট্যাঙ্কটা ডেভেলপ করে নাই। বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক ডেভেলপ করে নাই স্যার, এটা আপনি বললেন, আপনি কিভাবে বুঝলেন যে থিঙ্ক ট্যাঙ্ক ডেভেলপ করে না? আপনার কি মনে আপনি হয়? যদি বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক ডেভেলপ করতে যে কিছু ঘটনা ঘটে গেছে, আপনার সহজভাবে বলি, নজরুল ইসলাম খান সাহেব স্ট্যান্ডিং কমিটির মেম্বার কয়েকদিন আগে নির্বাচন কমিশনে গিয়ে বললেন এই আসনে মনে হয় অন্য জায়গা থেকে ভোটার নিয়ে আসছে। এটা তো অনেক আগে তার চিন্তা করা উচিত ছিল যে এই পলিসিটা যে নিচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ আমি এই বিষয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে 1 বছর আগে থেকেই জামাত ইসলাম তাদের ভোটারদেরকে বিভিন্ন আসনে নিয়ে এসে ভোটার বানিয়েছে। এটা কি বিএনপি তার থিঙ্ক ট্যাঙ্ক থাকলে তো আগেই ধরা পড়তো। এটা কি আছে বিএনপির? এই ধরনের গবেষণা নেই, গবেষণা নেই। এবং দেখেন এটা আমি 2 মাস আগে যখন, আমি বেশি আগে পাই নাই, 2-3 মাস আগে যখন খবর হলো তখন কিন্তু আমি টক শুধু দুটাই বলছি, এমনকি বিএনপির উচ্চ পদস্থ অনেকের নিকট বলছি, তারা বিশ্বাসই করতে চায় নাই। স্যার অনেকে বলে থাকেন যে তারেক রহমান সাহেব যখন লন্ডনে প্রবাসী জীবন কাটিয়েছেন তখন তার আশপাশে যারা ছিল অত্যন্ত মেধাবী কিছু তরুণ এবং বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডনের পুরো ছাত্ররা ওখানে ওনার ঘিরে থাকতেন এবং ওনাকে অনেক ধরনের তথ্য দিয়ে এবং আইডিয়া দিয়ে হেল্প করেছেন, যার প্রমাণ আমরা দেখছি যে 24 সালের 25শে জানুয়ারি 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর তার বক্তব্য, তার আচার আচরণ, তার বিহেভিয়ার, তার চেঞ্জগুলো আমরা দেখি এবং তার যে আইডিয়াগুলো উনি মানুষের কাছে প্রকাশ করছেন এটা অনেকটাই মানুষকে আকৃষ্ট করতে পারছে। আমি মনে করি তা কিছু তো আছে, কিছু না হলে তাহলে তুমি এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন, প্রোগ্রামগুলি লাগতেছেন এবং আপনার যে বর্তমান পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিসগুলি কিন্তু প্রোগ্রামের ভিন্নতা রয়েছে এটা। আর এটাতে এবং এতে কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছে অনেক। আকৃষ্ট গ্রেট ব্রিটেনের যেহেতু ছিলেন, আর তিনি তো অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আজকে এখানে এসেছেন, তার ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে এবং শারীরিক অবস্থায় তার যেটা ঘটনা ঘটেছে, যেটি অত্যন্ত নিন্দনীয় ব্যাপার, যেটি ঘটা উচিত না, তা থেকে তো উনি অনেক কিছু শিক্ষণীয় বিষয় তার জীবনে এসেছে, হয়তো শিখছেন কিছু। তবে আমি তার এই যে প্রেস সেক্রেটারি যাকে নিয়োগ করেছে কয়েকদিন আগে, খুব সম্ভবত নামটি শিবলি সাহেব, হি ওয়াজ মাই ডাইরেক্ট স্টুডেন্ট। তার সাথে আমার কথা হয়েছে লন্ডন যখন ছিল, এখন বাংলাদেশে আসছে, এখন ব্যস্ত, এখন বাংলাদেশ আসার পর কিন্তু ব্যস্ত কথা হয় নাই। তখন আমি দেখেছি তিনি মেধাবী, তিনিও আমার সাবসিডির ছাত্র ছিলেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, এবং লেখায়ও হাত আছে, চিন্তা শক্তিও ভালো, সাংবাদিক ছিলেন। আমার মনে হয় এরা যদি অগ্রসর হয় এইভাবে ভালো হবে। আর তার থিঙ্ক ট্যাঙ্ক তা রাখতে হবে, আর বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের উপর নির্ভরশীল হলে হবে না। কারণ ওই যে আপনার প্র্যাকটিস, থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুটা মিলাতে হবে। 1 ton অফ থিওরি ইজ ইকুয়াল টু 1 ounce অফ প্র্যাকটিস। 1 টন থিওরি সমান 1 ounce প্র্যাকটিস। আমি নুরুল আমিন থিওরি দিয়ে অগ্রসর হতে পারি, কিন্তু আমি তো তারেক রহমানের প্র্যাকটিসের
যে অভিজ্ঞতা সেটা নাই। তাহলে কি করতে হবে? পলিটিক্স ইজ দ্য কম্বিনেশন অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। সেই দিকে ওই থিঙ্ক ট্যাঙ্কে যারা রাখবেন তাদের প্র্যাকটিক্যাল নলেজ বাংলাদেশের প্রেক্ষাপটে কার কার আছে সেটাও তার চিন্তা করতে হবে। স্যার, আমরা শুনেছি যে আপনি তারেক রহমান যদি প্রত্যাবর্তন করলেন দেশে, 300 ফিটের যে বিশাল গণজমায়েত সেখানে আপনি উপস্থিত ছিলেন। ওই প্রোগ্রামটা কিভাবে দেখছেন এবং কেন আপনি ওখানে উপস্থিত হলেন? আমি বলবো ওই প্রোগ্রামটা রিয়েল আমি যখন ঢুকে আমাকে আজানের পরে আমার আরেকজন ছাত্র, সে রাষ্ট্রবিজ্ঞান আমার যে ভক্ত যারা, ওর নিয়ে জাস্ট গাড়িতে করে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় 5 মিনিট পরে যদি আমাকে বাসা থেকে সে নিয়ে যেত তাহলে আমি ওখানে ঢুকতে পারতাম না। অভূতপূর্ব যে এই দৃশ্যটা হয়েছে, আপনার এত লোকারণ্য হয়েছে, হ্যাঁ, ওইটাই তারেক রহমান সাহেবের মাথায় রাখতে হবে। আমি তাদের যদি মর্যাদা দিই, আমি আমার দেশের মানুষকে ভালোবাসতে হবে। তার সমস্ত পদক্ষেপগুলি বাংলার মাটি ও মানুষের প্রতি লক্ষ্য রেখেই যদি নেন, তার মা এবং বাবাকে তার চোখের সামনে যদি সবসময় রাখেন, কারণ অনেকেই বলে তারেক রহমানের এই দেশের মানুষ এখনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবিটা দেখে তারেক রহমানের কপালে। এই জিনিসগুলি লেখে যদি তিনি রাজনীতি করেন, সিদ্ধান্ত প্রণয়ন করেন, আমার মনে হয় তার অসুবিধা হবে না। অর্থাৎ মানুষের হৃদয়ের প্রতি তিনি জাগ্রত থাকতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। BanglaNews24.com এর দর্শকদের পক্ষ থেকে, বাংলা নিউজের পক্ষ থেকে, এডিটর্স চয়েসের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সেই প্রত্যাশা রইল। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর সাথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পারলাম, অনেক অজানা কথাও জেনেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আশা করছি যে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে অনেক বেশি তথ্য সমৃদ্ধ হবেন এবং অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।